আসছি গ্যালভেনীয় কোষের সাহায্যে তড়িৎচালক বল নির্ণয় আমরা দেখেছি। এরপর আমরা দেখব যে গ্যালভেনীয় কোষের তড়িৎচালক বল আমরা নির্ণয় করব উইথ দ্য হেল্প অফ নান্স ইকুয়েশন। নান্স সমীকরণের সাহায্যে আমরা গ্যালভেনীয় কোষের তড়িৎচালক বল নির্ণয় করব। কিভাবে? একটা তড়িৎ কোষে কি হয়, একটা তড়িৎ কোষে বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া ঘটে। ওই রাসায়নিক বিক্রিয়ার ফলে যে রাসায়নিক শক্তি, সেই শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এখন এটা উল্লেখযোগ্য বলা যে এই যে কোনো তড়িৎ কোষে যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটে তার ফলে যে তড়িৎচালক বলটা পাই, ওই তড়িৎচালক বলটা ওই রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণকারী যে অণুপরমাণু আয়নগুলোর সক্রিয় ভরের সঙ্গে উপর কিন্তু নির্ভর করে। হ্যাঁ, যে বিক্রিয়াতে পদার্থগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া ঘটায় তাদের কিন্তু সক্রিয় ভরের ওপর ওই গ্যালভেনীয় কোষটার তড়িৎচালক বল ডিপেন্ড করে। যেমন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। একটা রাসায়নিক সমীকরণ এ মোল এ বি মোল বি রিয়াকশন করে সি মোল সি আর ডি মোল ডি উৎপন্ন করেছে। ঠিক আছে, এখানে যে ইলেকট্রন, এখানে ধরলাম যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এন মোল। মানে যে এই রাসায়নিক বিক্রিয়াটা ঘটার জন্য যে সংখ্যক ইলেকট্রন আদান প্রদান হয়েছে, এন মোল ইলেকট্রন এখানে আদান প্রদান হয়েছে। ঠিক আছে, এখানে লেখা যেতে পারতো এখানে প্লাস এন নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু সি সি ডি ডি লেখা যেতে পারতো। ঠিক আছে, এইবার এই যে ইকুয়েশনটা, এটাকে যদি নান্স ইকুয়েশনের সাহায্যে আমরা এক্সপ্রেস করতে যাই তাহলে হবে কোষটার তড়িৎচালক বল ই সেল ইকুয়াল টু হচ্ছে ই জিরো সেল মাইনাস আর টি বাই এন এফ ln c to the power c d to the power d by a to the power a আর b to the power b। এগুলো কি? এই c থার্ড ব্র্যাকেট c থার্ড ব্র্যাকেট d, এটা হলো c এর গাঢ়ত্ব, এটা d এর গাঢ়ত্ব, এটা a এর গাঢ়ত্ব, এটা b এর গাঢ়ত্ব। এগুলো হলো বিভিন্ন বিক্রিয়াত পদার্থগুলোর গাঢ়ত্ব। ঠিক আছে, আর টি যদি টেম্পারেচার হয়, কোষ বিক্রিয়াটা যদি টি টেম্পারেচারে ঘটে, একটা তো 1 ফ্যারাডে এন্টার নাম্বার অফ ইলেকট্রন যেটা আদান প্রদান হয়েছে, আরটা সর্বজনীন গ্যাস ধ্রুবক, এটা হচ্ছে নান্স ইকুয়েশন। এটাকে আরো একটু সরলীকৃত করা যেতে পারে ই সেল সমান ই জিরো সেল মাইনাস 0.059, এই ভ্যালুগুলো বসিয়ে, যে ক্যাপিটাল টিটা 298 কেলভিন হয়, আর এর মান বসিয়ে লগ c to the power c d to the power d by a to the power a into b to the power b, এটা আমাদের হয়ে গেল নান্স ইকুয়েশন। এর সাহায্যে আমরা অঙ্কগুলো করতে হবে এই সমীকরণটার সাহায্যে। এইবার এইখান থেকে আমরা কোষের তড়িৎচালক বলের সাথে আমরা সাম্য ধ্রুবকের কনসেপ্টটা নিয়ে আসবো। সাম্য ধ্রুবকটা কি? এখন কি হয়, যখন একটা তড়িৎ কোষের কোষ বিক্রিয়া শুরু হয়, কোষ বিক্রিয়াটা যখন শুরু হয় তো ওই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহটা শুরু হয়। ক্যাথোড তড়িৎদ্বার থেকে অ্যানোড তড়িৎদ্বারের দিকে তড়িৎ প্রবাহিত হয়। ঠিক আছে, আর অ্যানোড তড়িৎদ্বার থেকে ক্যাথোড তড়িৎদ্বার দিকে ইলেকট্রনের প্রবাহটা হয়। তার ফলে কি হয়, ক্যাথোডের যে বিজারণ বিভব আর অ্যানোডের যে বিজারণ বিভব, এদের মধ্যে একটা ডিফারেন্স থাকে, আর এই ডিফারেন্সটাই হচ্ছে ওই তড়িৎ প্রবাহ সৃষ্টির জন্য দায়ী। এই যে বিভব পার্থক্যটা, ক্যাথোড আর অ্যানোডের তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্য, এই বিভব পার্থক্যের জন্যই তড়িৎ প্রবাহ হয়। আর এই বিভব পার্থক্যটাই হচ্ছে ওই কোষটার তড়িৎচালক বল। এখন এই কোষের তড়িৎচালক বল যত কোষ বিক্রিয়াটা কন্টিনিউ করবে, ঠিক আছে, কোষ বিক্রিয়াটা যত অগ্রসর হবে, যত বিক্রিয়াটা সংগঠিত হবে, কোষ বিক্রিয়া সামনের দিকে এগোবে, তত কি হবে, ক্যাথোডের বিজারণ বিভবটা বেশি আর অ্যানোডের বিজারণ বিভবটা কম ছিল, তার জন্য ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। এইবারে কি হবে, আস্তে আস্তে ক্যাথোডের বিজারণ বিভবটা আস্তে আস্তে কমতে থাকবে যত বিক্রিয়াটা সামনের দিকে এগোবে, আর অ্যানোডের বিজারণ বিভবটা বাড়তে থাকবে। একটা সময় কি হবে, ক্যাথোডের বিজারণ বিভব আর অ্যানোডের বিজারণ বিভব সমান হয়ে যাবে। ঠিক আছে, একটা টাইমে কি হবে, ক্যাথোডের বিজারণ বিভব তার মানে ই ক্যাথোড সমান হয়ে যাবে ই অ্যানোড। আর এই দুটো যখনই সমান হয়ে যাবে, ক্যাথোডের বিজারণ বিভব এবং অ্যানোডের বিজারণ বিভব যখনই সমান হয়ে যাবে, তখনই কিন্তু আর তড়িৎ প্রবাহটা বন্ধ হয়ে যাবে, আর কোষের মধ্যে কোনো রকম তড়িৎ প্রবাহ হবে না। তার মানে আমরা বলতে পারবো যে কোষটা সাম্যাবস্থায় পৌঁছে গেছে। সেক্ষেত্রে ই সেলের মানটা কিন্তু জিরো হয়ে যাবে, ই সেল এই মানটা কিন্তু জিরো হয়ে যাবে। ঠিক আছে, ই সেলের মানটা জিরো হয়ে যাবে। আর সেক্ষেত্রে আমরা এটাও বলতে পারবো যে
সাম্য ধ্রুবক কে সমান হয়ে যাবে c টু দি পাওয়ার c ইন্টু d টু দি পাওয়ার d বাই, এটা আমরা ক্লাস 11 পড়ে এসেছি, সাম্য ধ্রুবক বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্ব বাই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব, সাম্যাবস্থায় বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্ব বাই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব, সাম্যাবস্থায় কে সমান, এটাই সাম্য ধ্রুবক। এখন এই কে এর সাথে আমরা সম্পর্কটা নিয়ে আসবো কিভাবে, দেখো আমরা একটু আগেই দেখলাম যে a মোল a b মোল b এর সঙ্গে রিঅ্যাকশন করে c মোল c আর d মোল d উৎপন্ন করেছে, তার জন্য যে নাম্বার অফ ইলেকট্রন লেগেছে সেটা হচ্ছে n নাম্বার অফ ইলেকট্রন লেগেছে। তো এখন এখান থেকে নান্সট ইকুয়েশনটা আমরা কি দেখলাম, E cell equal to E0 cell minus RT by NF ln C to the power C D to the power D by A to the power A into B to the power B। এখন এটাকে আমরা লেখা যেতে পারে E0 cell minus RT by NF ln, এটাকে কিউ লেখা যেতে পারে। কিউটা কি, কিউটাকে বলা হয় বিক্রিয়া কোসেন্ট। বিক্রিয়া কোসেন্ট ইকুয়াল টু কিউ ইকুয়াল টু কোষ বিক্রিয়ার যে কোনো মুহূর্তে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব এবং বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের অনুপাত, এটাই হচ্ছে কিউ। ঠিক আছে, যে কোনো মুহূর্তে কোষ বিক্রিয়ার যে কোনো মুহূর্তে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব এবং বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের যে অনুপাত তাকেই বলা হয় কিউ। তাহলে ই সেল ইকুয়াল টু হয়ে যাচ্ছে E0 সেল মাইনাস RT বাই NF ln কিউ। এখন সাম্যাবস্থায় কি হয়, at the time of equilibrium সাম্যাবস্থায় আমরা দেখলাম ই সেলটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়, তখন কিন্তু আর কোনো তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, তড়িৎচলক বলটা জিরো, কোষের তড়িৎচলক বল জিরো, আর কিউটা হয়ে যাবে কে, বিক্রিয়া কোষেন্টে তখন হয়ে গেল সাম্য ধ্রুবক। তাহলে এই দুটো ভ্যালু এখানে বসিয়ে আমরা কি পাবো, জিরো ইকুয়াল টু E0 সেল মাইনাস RT বাই NF ln K, বা ln K সমান যদি আমরা বলতে যাই ln K ইকুয়াল টু কি হবে, NF E0 সেল বাই RT, ln K ইকুয়াল টু E0 সেলটা এদিকে গেল NF E0 সেল বাই RT ln K ইকুয়াল টু, এটাই হয়ে যাচ্ছে সাম্য ধ্রুবকের সাথে তড়িৎচালক বলের সম্পর্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সম্পর্ক এটা, ln K, কেটা সাম্য ধ্রুবক ইকুয়াল টু NF E0 সেল বাই RT, ভালো করে এটা করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। ln K ইকুয়াল টু হচ্ছে NF E0 সেল বাই RT, ঠিক আছে, এটা ভালো করে করতে হবে। এটাই হচ্ছে সাম্য ধ্রুবকের সঙ্গে তড়িৎচালক বলের সম্পর্ক। নেক্সট আমরা চলে যাচ্ছি তড়িৎচালক বলের সঙ্গে গিবসের মুক্ত শক্তির সম্পর্ক। গিবসের মুক্ত শক্তির সম্পর্ক তড়িৎচালক বলের সাথে, হ্যাঁ, তড়িৎচালক বলের সহিত গিবসের মুক্ত শক্তির সম্পর্ক। ঠিক আছে, তড়িৎচালক বলের সঙ্গে গিবসের কি সম্পর্ক, মুক্ত শক্তির। একটা তড়িৎ রাসায়নিক কোষে যে কোষ বিক্রিয়াটা সংঘটিত হয় তার ফলে যে তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে তার সাথে গিবসের মুক্ত শক্তির কি রিলেশন, এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই বলে দিই যে একটা তড়িৎ রাসায়নিক কোষে যে কোষ বিক্রিয়াগুলি সংঘটিত হয়, ঠিক আছে, কিভাবে সংঘটিত হয়, বিক্রিয়াগুলোর সঙ্গে নিজেদের মধ্যে বিক্রিয়া হয়, তার ফলে বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হয়, কনভার্ট হয় বিক্রিয়াত পদার্থে, আর তার সাথে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কেন, কারণটা আগেও বলেছি যে ক্যাথোডের বিজারণ বিভবটা বেশি আর অ্যানোডের বিজারণ বিভবটা কম, এই কারণে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ফ্লোটা থাকে, তড়িতের ফ্লোটা থাকে। এখন এই যে তড়িৎ প্রবাহিত হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, এই তড়িৎ প্রবাহের ফলে কিছু পরিমাণ বৈদ্যুতিক কার্য সম্পাদন হয়। ওই যে পরাবর্ত কোষ, এই যে পরাবর্ত তড়িৎ কোষটা, স্বতঃস্ফূর্ত তড়িৎ কোষটা, যে স্বতঃস্ফূর্ত তড়িৎ কোষে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে, ওই তড়িৎ প্রবাহটা কিছু পরাবর্ত কোষটাতে কিছু বৈদ্যুতিক কার্য সম্পাদন করে। ওই যে বৈদ্যুতিক কার্যটা সম্পাদন করছে
তড়িৎ প্রবাহজনিত যে বৈদ্যুতিক কার্য কোষের মধ্যে সম্পাদিত হচ্ছে সেইটাই হচ্ছে গিবসের মুক্ত শক্তির হ্রাস। ওই তড়িৎ প্রবাহজনিত যে বৈদ্যুতিক কার্য কোষ সম্পাদন করে সেটাই হলো গিবসের মুক্ত শক্তির হ্রাস। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে রিয়াকশন হয় a মোল a b মোল b এর নাম্বার অফ ইলেকট্রন অর্থাৎ বোঝান যদি হয় c মোল c আর d মোল d উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে যে প্রবাহিত ইলেকট্রনের পরিমাণটা হচ্ছে প্রবাহিত ইলেকট্রন সমান হচ্ছে n মোল ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তারপরে তড়িৎ প্রবাহিত হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। ঠিক আছে, এখন 1 মোল ইলেকট্রন যদি প্রবাহিত হয় তাহলে যে তড়িৎটা প্রবাহিত করে 1 মোল ইলেকট্রন যে তড়িৎটাকে প্রবাহিত করে সেটা হচ্ছে 1 ফ্যারাডে। তাহলে n মোল ইলেকট্রন কর্তৃক প্রবাহিত তড়িতের পরিমাণ n মোল ইলেকট্রন কর্তৃক প্রবাহিত তড়িতের পরিমাণ সমান হচ্ছে nf। কারণ 1 মোল ইলেকট্রন কর্তৃক যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটা হচ্ছে 1 ফ্যারাডে, তাহলে n মোল ইলেকট্রন কর্তৃক যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে nf কুলম্ব, এতটা তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, তাহলে তড়িৎ প্রবাহজনিত কৃত কার্য কত হচ্ছে W max, Wটাই লিখি, W ইলেকট্রিক্যাল, তড়িৎ প্রবাহজনিত কৃত কার্য W ইলেকট্রিক্যাল কত সেটা এই NF, এটা হচ্ছে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, আর এই দুটোর মধ্যে তড়িৎ চালক বলটা কত E সেল, এটা হচ্ছে তড়িৎ পার্থক্যটা মানে তড়িৎ চালক বলটা। এই তড়িৎ চালক বলটাকে এই তড়িতের পরিমাণ দিয়ে গুণ করলেই আমরা কৃত কার্যটা পেয়ে যাব। কারণ আমাদের জানা আছে W ইকুয়াল টু আমরা কি জানি V ইন্টু কিউ, বিভব পার্থক্য ইন্টু তড়িতের পরিমাণ, বিভব পার্থক্যকে তড়িতের পরিমাণ V কিউ গুণ করলে কৃতকার্য পাওয়া যায়, বৈদ্যুতিক কৃতকার্য। ঠিক তেমনি এখানেও তড়িৎ প্রবাহজনিত কৃতকার্য W ইলেকট্রিক্যালটা হচ্ছে কত, এটা হলো আমাদের তড়িতের পরিমাণটা NF, আর এটা হচ্ছে আমাদের তড়িৎচালক বলটা। তা তড়িৎচালক বল তার মানে হচ্ছে মুক্ত বর্তনী অবস্থায় যদি আমরা পরিবাহী দ্বারা যোগ না করি সেই অবস্থায় ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে যে পার্থক্যটা, বিজারণ বিভবের মধ্যে যে পার্থক্যটা, ক্যাথোডের বিভব আর অ্যানোডের বিভবের মধ্যে যে পার্থক্য যার দরুন তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে ই সেল, ওটাই বিভব পার্থক্য। ওটার সঙ্গে NF কে গুণ করলে যে NF ই সেল পাচ্ছি এটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহজনিত কৃতকার্য NF ই সেল W ইলেকট্রিক্যাল। এবং এটাই হচ্ছে কি যখন পরিবাহী দ্বারা যুক্ত করা থাকে না, যে যখন যে টাইমটাতে দুটো তড়িৎ দ্বারাকে আমি পরিবাহী তার দ্বারা যুক্ত করিনি সেই সময় যে সর্বাধিক কৃতকার্যটা পাওয়া যায়, ঠিক আছে, সর্বাধিক কৃতকার্য সেই সময় সর্বাধিক কৃতকার্য পাওয়া যায় W max, ঠিক আছে, কোষের পরাবর্ত কোষের সর্বাধিক কৃতকার্য W max টা হচ্ছে NF ই সেল। এইবার যখনই আমি পরিবাহী দ্বারা দুটো তড়িৎ দ্বারকে যোগ করে দেবো, যখনই আমরা পরিবাহী তার দ্বারা দুটো তড়িৎ দ্বারকে যোগ করে দেবো তখন ই সেলের মানটা আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। ই সেলের মানটা আস্তে আস্তে কমতে থাকবে, যত ই সেলের মান আস্তে আস্তে কমতে থাকবে বৈদ্যুতিক কৃতকার্যের মানটাও কমবে। ঠিক আছে, এটা হলো সর্বাধিক কৃতকার্য পেয়ে গেলাম W max। এখন এই যে তড়িৎ প্রবাহজনিত আমরা যে কৃতকার্যটা পাচ্ছি, ঠিক আছে, এই তড়িৎ প্রবাহজনিত কৃতকার্যটাই হচ্ছে গিবসের মুক্ত শক্তির হ্রাসের সঙ্গে সমান। ঠিক আছে, তড়িৎ প্রবাহজনিত কৃতকার্য পরাবর্ত কোষের তড়িৎ প্রবাহজনিত কৃতকার্য সমান হচ্ছে গিবসের মুক্ত শক্তির হ্রাস, গিবসের মুক্ত শক্তির হ্রাসের সঙ্গে সমান। অর্থাৎ আমরা এটা লিখতে পারি মাইনাস গিবসের মুক্ত শক্তিকে ডেল জি দিয়ে প্রকাশ করা হয়, মাইনাস ডেল জি ইকুয়াল টু NF ই সেল, বা ডেল জি সমান মাইনাস NF ই সেল, ডেল জি ইকুয়াল টু হচ্ছে মাইনাস NF ই সেল। এটাই হলো গিবসের মুক্ত শক্তির সাথে তড়িৎচালক বলের সম্পর্ক, ডেল জি ইকুয়াল টু মাইনাস NF ই সেল।
ঠিক আছে, মানে এটাই যদি মানে প্রমাণ অবস্থায় যদি লেখা হয়, প্রমাণ অবস্থায় প্রমাণ তড়িৎচালক বলের সঙ্গে প্রমাণ মুক্ত শক্তির সম্পর্ক, প্রমাণ অবস্থায় এই রিলেশনটাই কি দাঁড়াবে, ডেল জি জিরো ইকুয়াল টু মাইনাস এনএফ ই জিরো সেল। এটা হলো প্রমাণ অবস্থায়, এটা হলো প্রমাণ মুক্ত শক্তির সহিত প্রমাণ তড়িৎচালক বলের সম্পর্ক। এটা হলো শুধু মুক্ত শক্তির সহিত তড়িৎচালক বলের সম্পর্ক, ডেল জিরো ইকুয়াল টু মাইনাস এনএফ ই জিরো সেল। এখন এই যে রিলেশনটা আমরা পেলাম, ডেল জি জিরো ইকুয়াল টু মাইনাস এনএফ ই জিরো সেল, এই সমীকরণটা তাৎপর্য কি? এই সমীকরণের তাৎপর্য হচ্ছে ই জিরো সেলের মান যদি ধনাত্মক হয়, অর্থাৎ কোষের প্রমাণ তড়িৎচালক মান যদি ধনাত্মক হয়, তাহলে ডেল জির মানটা কি হবে, ঋণাত্মক হবে। তখন আমরা জানি যে কোনো স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে প্রধান এবং আবশ্যকীয় শর্ত হলো ডেল জিটা নেগেটিভ হতে হবে। ডেল জি কোনো রাসায়নিক বিক্রিয়ার ডেল জি নেগেটিভ হওয়া মানেই হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হয়। অর্থাৎ এখানেও ঠিক তাই, কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে তখনই সংঘটিত হবে বা কোষ বিক্রিয়াটি পরাবর্তক হবে বা কোষ বিক্রিয়াটি নিয়ে থেকে হবে কখন, যখন কোষ বিক্রিয়াটা সম্ভব হবে, যখন ডেল জির মানটা নেগেটিভ হবে। এটাই প্রধান শর্ত, ডেল জি নেগেটিভ হলেই কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে। আর ডেল জি কখন নেগেটিভ হবে, এন এর মানটা নেগেটিভ হওয়া সম্ভব নয়, এটা নাম্বার অফ ইলেকট্রন, একটা হচ্ছে 1 ফ্যারাডে 96,500 কুলম্ব, 1 ফ্যারাডে সমান 1 ফ্যারাডে ইকুয়াল টু 96,500 কুলম্ব, তাহলে এটাও নেগেটিভ হওয়া সম্ভব নয়। তাহলে ই জিরো সেল, ই জিরো সেলটা অবশ্যই কি পজিটিভ হতে হবে। ই জিরো সেল যদি পজিটিভ হয়, অর্থাৎ কোষের প্রমাণ তড়িৎচালক বলের মান যদি পজিটিভ হয় বা কোষের তড়িৎচালক বলের মান যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে ডেল জি মানটা নেগেটিভ আসবে। এই দুটো পজিটিভ, পজিটিভ ইন্টু নেগেটিভ নেগেটিভ, আর ডেল জি নেগেটিভ হলেই কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হবে। এখানে লেখা যেতে পারে যে ই জিরো সেল সর্বদা ধনাত্মক হয়, তবে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে। ঠিক আছে, কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে বা কোষ বিক্রিয়াটা সম্ভব হবে যদি ই জিরো সেলটা ধনাত্মক হয়। এটা কন্ডিশন, ই জিরো সেলকে সর্বদা ধনাত্মক হতে হবে। ঠিক আছে, আর ই জিরো সেল যদি নেগেটিভ হয়ে যায়, সেক্ষেত্রে ই জিরো সেলের মানটা যদি নেগেটিভ হয়ে যায়, সেক্ষেত্রে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, তখন ডেল জির মানটা ধনাত্মক হয়ে যাবে। আর ডেল জির মান ধনাত্মক হয়ে গেলে কিন্তু কোষ বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত হয়ে যাবে, সেক্ষেত্রে কোষ বিক্রিয়াটা সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে ডেল জি ধনাত্মক হয়ে গেলে কোষ বিক্রিয়া সম্ভব হবে না। তাহলে ই জিরো সেল যদি নেগেটিভ হয়, লেস দেন জিরো যদি হয় নেগেটিভ, তবে কোষ বিক্রিয়া সম্ভব নয়, তবে কোষ বিক্রিয়া সম্ভব নয়। ঠিক আছে, আর যদি ই জিরো সেল ধনাত্মক হয় গ্রেটার দেন জিরো, তবে কিন্তু কোষ বিক্রিয়া সম্ভব। ওকে, ই জিরো সেল গ্রেটার দেন জিরো হলে কোষ বিক্রিয়া সম্ভব। আর যদি ই জিরো সেল ইকুয়াল টু জিরো হয়, ই জিরো সেল যদি ইকুয়াল টু জিরো হয়ে যায়, মানে সমান যদি জিরো হয়ে যায়, তখন কি বলবো, তখন বলতে হবে যে কোষ বিক্রিয়াটি সাম্যাবস্থা অর্জন করবে। কোষ বিক্রিয়াটি যখন সাম্যাবস্থা অর্জন করবে, ই জিরো সেল যদি ইকুয়াল টু জিরো হয়, মানে এটা জিরো হয়ে গেলে ডেল জি জিরো হয়ে যাবে, আর ডেল জি জিরো হয়ে গেলে তখন কোষ বিক্রিয়াটা সাম্যাবস্থা অর্জন করবে। তাহলে এই তিনটে হচ্ছে কন্ডিশন, এই তিনটে হলো তাৎপর্য। ঠিক আছে, যে ডেল জি জিরো ইকুয়াল টু মাইনাস এনএফ ই জিরো সেল, এই সমীকরণটা তাৎপর্য কি, ই জিরো সেল ধনাত্মক হতে হবে, তবে গিয়ে ডেল জি ঋণাত্মক হবে, আর ডেল জি ঋণাত্মক হলেই কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। ই জিরো সেল নেগেটিভ হলে ডেল জি পজিটিভ হয়ে যাবে, আর ডেল জি পজিটিভ হয়ে গেলে কোষ বিক্রিয়াটা সম্ভব নয়, অস্বতঃস্ফূর্ত হয়ে যাবে। আর ই জিরো সেল জিরো হয়ে গেলে টোটালটা ডেল জি জিরোটা জিরো হয়ে যাবে, সেক্ষেত্রে কোষ বিক্রিয়াটি সাম্যাবস্থা অর্জন করবে। ঠিক আছে, এটাই হচ্ছে তড়িৎচালক বলের সহিত গিবসের মুক্ত শক্তির সম্পর্ক। নেক্সট আমরা চলে যাব এরপরের যে টপিক, কনসেন্ট্রেশন সেল। কনসেন্ট্রেশন সেল বলতে আমরা কি বুঝি, গাঢ়ত্ব কোষ। কনসেন্ট্রেশন সেল বা গাঢ়ত্ব কোষ,
কনসেন্ট্রেশন সেল বা গাঢ়ত্ব কোষ, এটা ভালো করে বুঝতে হবে। কনসেন্ট্রেশন সেল বা গাঢ়ত্ব কোষ কি? কনসেন্ট্রেশন সেল হচ্ছে কিছু কিছু কোষ বিক্রিয়া আছে, যে কোষ বিক্রিয়াগুলো বা যে তড়িৎ কোষগুলোতে ক্যাথোড এবং অ্যানোডে যে তড়িৎ বিশ্লেষ্যগুলোকে নেওয়া হয়, যে দ্রবণগুলোকে নেওয়া হয়, সেই দ্রবণ দুটো একই হয়, তড়িৎদ্বার দুটো একই হয়। ঠিক আছে, দ্রবণ দুটো একই হতে পারে, তড়িৎদ্বার দুটো একই হতে পারে, কিন্তু দ্রবণগুলোর গাঢ়ত্ব আলাদা হয়। এটা একটু বুঝতে হবে যে ক্যাথোডে যে রিয়াকশনটা ঘটে আর অ্যানোডে যে রিয়াকশনটা ঘটে, দুটোর নিট যে রাসায়নিক পরিবর্তন সেটা শূন্য হয়। ঠিক আছে, ক্যাথোডে যে রিয়াকশনটা ঘটে হয়তো অ্যানোডে তার বিপরীত রিয়াকশনটা ঘটছে, ফলে নিট যে রাসায়নিক পরিবর্তন সেটা জিরো হচ্ছে, নিট রাসায়নিক কোনো পরিবর্তন হয় না, কিন্তু দুটোর মধ্যে গাঢ়ত্বের পরিবর্তন হয়। অর্থাৎ কি, একটা তড়িৎদ্বার থেকে অন্য একটা তড়িৎদ্বারে হয়তো পরমাণুর স্থানান্তরণ ঘটে, পদার্থের স্থানান্তরণ ঘটে, বা অন্য একটা দ্রবণ থেকে অন্য একটা দ্রবণে হয়তো পদার্থের স্থানান্তরণ ঘটছে। এইভাবে কিন্তু একটা মুক্ত শক্তির কিন্তু হ্রাস ঘটে, ফলে তড়িৎচালক বলের সৃষ্টি হয়, তড়িৎ শক্তির সৃষ্টি হয়। হ্যাঁ, মানে রাসায়নিক পরিবর্তন কিন্তু হয় না, অ্যাকচুয়াল কিন্তু কোনো নিট রাসায়নিক পরিবর্তন ঘটছে না, জাস্ট গাঢ়ত্বের হ্রাস বৃদ্ধির মাধ্যমে একটা তড়িৎ শক্তির সৃষ্টি হচ্ছে বা মুক্ত শক্তির হ্রাস ঘটছে। তার ফলে আমরা এখানে তড়িৎ শক্তি পাচ্ছি, তড়িৎ প্রবাহ পাচ্ছি। এই ধরনের গাঢ়ত্ব কোষগুলো দু রকমের হয়ে থাকে। এক নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ, এটা প্রথমে এক নম্বর। এটা উদাহরণ দেওয়া যাক, তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ কোনগুলো, এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্লাটিনাম H2, এটা গ্যাস 1 ATM নিয়েছি, অবলিক H+, এটা C1 গাঢ়ত্ব নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে মাঝে লবণ সেতু, আবার এদিকে H+, এটা C2 গাঢ়ত্ব নিয়েছি, এদিকে হচ্ছে H2 গ্যাস 1 ATM। ঠিক আছে, অবলিক দিয়ে প্লাটিনাম, এটা হাফ H2 করে দিচ্ছি, যেহেতু একটা H+ আছে, এটা হাফ H2 করে দিচ্ছি, একটা H+ আছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষের উদাহরণ। এটা একটা এক্সাম্পল, তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষের গ্যালভেনীয় সংকেত থেকে একটা বিষয় পরিষ্কার, ক্যাথোড আর অ্যানোড আর ক্যাথোডের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। এদিকটা হচ্ছে অ্যানোড, এটা হলো অ্যানোড তড়িৎদ্বার জারণ কোষ, আর এদিকটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার, হ্যাঁ, বা বিজারণ কোষ। ক্যাথোড তড়িৎদ্বার বা বিজারণ কোষ, অ্যানোড তড়িৎদ্বার বা জারণ কোষ, দুটো কিন্তু একই। এখানে হাফ H2 থেকে H+ হচ্ছে, আর এখানে H+ থেকে হাফ H2 হচ্ছে, মানে সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া। দুটো কিন্তু একে অপরকে প্রশমিত করে দেবে। নিট রাসায়নিক পরিবর্তন জিরো, কোনো কিন্তু রাসায়নিক পরিবর্তন হচ্ছে না, নিট পরিবর্তন যেটা জিরো। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় কি, এইখানে যে তড়িৎ বিশ্লেষ্যটা আছে তার যে গাঢ়ত্ব C1, আর এইখানে ক্যাথোডে যে তড়িৎ বিশ্লেষ্যটা আছে তার গাঢ়ত্ব হচ্ছে C2। তড়িৎ বিশ্লেষ্য দুটো একই, দুটোতেই H+ আছে, কিন্তু তাদের গাঢ়ত্ব দুটো কিন্তু আলাদা। এর ফলে একটা তড়িৎদ্বার থেকে অন্য একটা তড়িৎদ্বারে বা একটা তড়িৎ বিশ্লেষ্য থেকে অন্য একটা তড়িৎ বিশ্লেষ্যে পদার্থের স্থানান্তর ঘটে, যার ফলে মুক্ত শক্তির হ্রাস ঘটে এবং তড়িৎ শক্তি উদ্ভব হয়। এটা যদি রিয়াকশনটা লেখা হয় তাহলে হবে অ্যানোড বিক্রিয়া হবে হাফ H2, এটা মাইনাস E H+, C1 কনসেন্ট্রেশন, আর ক্যাথোড তড়িৎদ্বার হচ্ছে H+, হ্যাঁ, H+ লিখে ব্র্যাকেটে C2 প্লাস E দিয়ে হাফ H2, এটা H+ ব্র্যাকেটে C2 প্লাস E হাফ H2। ঠিক আছে, আর দুটোই 1 ATM আছে, এই হাফ এটাও 1 ATM আর এটাও 1 ATM, তাহলে এটা কেটে যাবে, E ক্যান্সেল, তাহলে আমরা দাঁড়াচ্ছে এখানে H+ ব্র্যাকেটে C2 অ্যারো দিয়ে H+ ব্র্যাকেটে C1। মানে H+ থেকে H+ হচ্ছে, গাঢ়ত্বের কিন্তু পরিবর্তন হচ্ছে C2 থেকে C1। আর এখানে উল্লেখযোগ্য যে C1 টা লেস দেন C2। অ্যানোডে যে আমি তড়িৎ বিশ্লেষ্যটা নিয়েছি তার গাঢ়ত্বটা কম, ক্যাথোডে যে তড়িৎ বিশ্লেষ্যটা নিয়েছি তার গাঢ়ত্বটা বেশি, C1 টা কম, C1 লেস দেন C2।
এটা হচ্ছে কন্ডিশন। তাহলে এখানে যদি আমরা নানস্ট ইকুয়েশন অ্যাপ্লাই করি তাহলে হবে ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059, এনটা এক কারণ একটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, লগ কনসেন্ট্রেশন অফ H প্লাস, এটা হলো বিক্রিয়াজাত, বাই লগ কনসেন্ট্রেশন অফ H, দুটো H প্লাস, এটার কনসেন্ট্রেশনটা হচ্ছে ইকুয়াল টু C1, এটার কনসেন্ট্রেশন হচ্ছে ইকুয়াল টু C2। H প্লাসটার কনসেন্ট্রেশন হচ্ছে C1, H প্লাসটার কনসেন্ট্রেশন হচ্ছে C2। তাহলে আমরা এখানে H প্লাস না লিখে আমরা C1 C2 ও কিন্তু লিখতে পারি। এটাকে এভাবে লেখা যেতে পারে log C1 বাই C2, এটা এভাবে লেখা যেতে পারে C1 বাই C2। এখন যেহেতু C1টা কম C2টা বেশি, হ্যাঁ লগটা কম, উপরেরটা কম নিচেরটা বেশি, তাহলে এই লগের মানটা নেগেটিভ আসবে, এই লগের মানটা নেগেটিভ এলে এটা নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল অতএব ই সেল ইকুয়াল টু E0 সেল তো 0, হাইড্রোজেনের E0 সেল 0, এটা লিখছি না, মাইনাস 0.059 লগ C1 বাই C2, এটা হয়ে গেল এই কোষটার ই সেল, মাইনাস 0.059 লগ C1 বাই C2। এখন যেহেতু C1টা লেস দেন C2, C1 যেহেতু লেস দেন C2, এই লগের মানটা নেগেটিভ আসবে, এই নেগেটিভ নেগেটিভ এসে পজিটিভ চলে আসবে, ই সেল পজিটিভ মানে কোষটা পরাবর্ত কোষ, কোষ বিক্রিয়া সম্ভব, স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া করবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ। তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষের মেইন বৈশিষ্ট্য আমরা কি দেখলাম, যে এখানে নিট কোনো রাসায়নিক পরিবর্তন ঘটছে না, দুটোই সেম, এখানে যা পরিবর্তন ঘটছে এখানে উল্টো পরিবর্তন ঘটছে, কিন্তু একটাই পার্থক্য হচ্ছে কি, একটা বৈশিষ্ট্য কি, যে তড়িৎ বিশ্লেষ্য দুটোর গাঢ়ত্ব কিন্তু আলাদা, এখানে তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব C1, এখানে তড়িৎ বিশ্লেষ্যটা গাঢ়ত্ব C2, এই জন্য এটাকে বলছে গাঢ়ত্ব কোষ, গাঢ়ত্বের ডিফারেন্স আছে সেই কারণে এটাকে বলছে গাঢ়ত্ব কোষ। এটা হলো তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ। নেক্সট হচ্ছে এরপর একটা আছে তড়িৎ দ্বার গাঢ়ত্ব কোষ, এখানে তড়িৎ দ্বারের সক্রিয় ভরটা আলাদা। 2 নম্বর যেটা, 2 নম্বর হচ্ছে তড়িৎ দ্বার গাঢ়ত্ব কোষ, তড়িৎ দ্বার গাঢ়ত্ব কোষ। বুঝতেই পারছি পরিষ্কার আগেরটা থেকে, আগেরটাই তড়িৎ বিশ্লেষ্যর গাঢ়ত্ব আলাদা ছিল, এখানে তড়িৎ দ্বারের সক্রিয় ভরটা আলাদা হবে, ঠিক আছে। এর এক্সাম্পলটা কি হবে, ওই এক্সাম্পলটা আমরা ঘুরিয়ে বলতে পারি যে PT হাফ H2, এটা P1 ATM নিচ্ছি, P1 ATM এটা গ্যাস, P1 ATM অবলিক দিয়ে H প্লাস C কনসেন্ট্রেশন, আবার এদিকে হাফ H2 P2 ATM PT, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের তড়িৎ দ্বার গাঢ়ত্ব কোষ, ঠিক আছে, কারণ এটা কমন দুটোর ক্ষেত্রেই আমাদের এখানে তড়িৎ বিশ্লেষ্যটা একই H প্লাস, আর তড়িৎ বিশ্লেষ্যটার গাঢ়ত্ব একই C, একটা হাফ H2 থেকে H প্লাস হচ্ছে, আর একটা H প্লাস থেকে হাফ H2 হচ্ছে, এখানে এইদিকে আবার H প্লাসটা লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। মানে এটা হয়ে গেল জারণ অর্ধকোষ, আর এদিকটা হয়ে গেল বিজারণ অর্ধকোষ, ঠিক আছে। এটা জারণ অর্ধকোষ, এটা বিজারণ অর্ধকোষ, এটা মাঝখানটা কমন, তড়িৎ বিশ্লেষ্যটা দুটোর ক্ষেত্রে একই, সেই কারণে তড়িৎ বিশ্লেষ্যটা এখানে একবার লেখা হয়েছে, দুবার লেখা হয়নি, ঠিক আছে। এটা হচ্ছে তড়িৎ দ্বার গাঢ়ত্ব কোষ P1 ATM, আর এখানে হচ্ছে P2 ATM, আর এটা H প্লাসটার কনসেন্ট্রেশন, তড়িৎ বিশ্লেষ্যটার কনসেন্ট্রেশন হচ্ছে C, কমন কনসেন্ট্রেশন এটা C। তাহলে এখানে অ্যানোড বিক্রিয়াটা কি হবে, অ্যানোড বিক্রিয়া হবে হাফ H2 গ্যাস P1 ATM, একটা ইলেকট্রন বর্জন করে H প্লাস হয়ে যাবে C কনসেন্ট্রেশন, আর ক্যাথোডে হবে, এটা ক্যাথোডে হবে H প্লাস C কনসেন্ট্রেশন, একটা ইলেকট্রন গ্রহণ করবে দিয়ে হাফ H2 গ্যাস, এটা হয়ে যাবে P2 ATM, ঠিক আছে। দিয়ে এটা যদি সামগ্রিক কোষ বিক্রিয়া করা হয়, ইলেকট্রনগুলো ক্যান্সেল হয়ে যাবে, H প্লাস ক্যান্সেল হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে হাফ H2 গ্যাস P1
এটিএম, অ্যারো দিয়ে হাফ H2 গ্যাস P2 এটিএম। তাহলে তড়িৎদ্বার দুটোর সক্রিয় ভর আলাদা, একটা P1 এটিএম, একটা P2 এটিএম। এই সক্রিয় ভরের পার্থক্যের জন্যই এখানে কিন্তু একটা তড়িৎদ্বার থেকে অন্য একটা তড়িৎদ্বারে পদার্থের স্থানান্তর ঘটবে, হাইড্রোজেনের স্থানান্তরণ ঘটবে, তার ফলে মুক্ত শক্তির হ্রাস ঘটবে, তড়িৎ শক্তির সৃষ্টি হবে। তাহলে এখানে যদি আমরা নান্স ইকুয়েশন ইউজ করি, E cell equal to E0 cell minus 0.059 by 1 log, একটা ইলেকট্রন দান হয়েছে 1 by log, এটা হচ্ছে P2 concentration by P1। আর এখানে উল্লেখযোগ্য, এখানেও কিন্তু P1 less than P2, P1 টা কম, অ্যানোডের কনসেন্ট্রেশন সক্রিয় ভরটা কম, ক্যাথোডের সক্রিয় ভরটা বেশি, P2 টা বেশি। তাহলে এখানে হাইড্রোজেনের তো E0 সেলটা 0, তাহলে এটা হয়ে যাবে E সেল ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0.059 বাই 1 টা লেখার প্রয়োজন নেই, লগ P2 বাই P1। এখন যেহেতু P1 টা কম আর P2 টা বেশি, ঠিক আছে, এখানে লগ P2 বাই, এটা অ্যানোড বিক্রিয়া, এটা ক্যাথোড বিক্রিয়া, অ্যানোডে এটা ইলেকট্রন বর্জন করে H+ হয়েছে, ক্যাথোডে H+ ইলেকট্রন নিয়ে আবার H2 হয়েছে, এটা P2 এটিএম, এটা P1 এটিএম। ঠিক আছে, P1 টা লেস দ্যান যদি P2 হয় তাহলে তো P2 টা বেশি হয়ে যাচ্ছে, সরি এটা কন্ডিশনটা উল্টো হবে, এটা P2 টা হবে লেস দ্যান P1, P2 লেস দ্যান P1। তাহলে P2 যদি লেস দ্যান P1 হয়, P2 লেস দ্যান P1, যদি P2 লেস দ্যান P1 হয় তাহলে P2 লেস দ্যান P1 হলে এই লগের মানটা নেগেটিভ আসবে, নেগেটিভ নেগেটিভ ই সেলটা পজিটিভ হয়ে যাবে। এটা হয়ে গেল এই কোর্সটার তড়িৎচালক বল। এইভাবে তড়িৎদ্বার আবর্ত কোষে তড়িৎচালক বল নির্ণয় করা যায়। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি তড়িৎদ্বার দুটোর সক্রিয় ভর আলাদা, আর এই সক্রিয় ভর আলাদা হওয়ার জন্যই কিন্তু মুক্ত শক্তির হ্রাস ঘটছে, মুক্ত শক্তির হ্রাস হওয়ার ফলে তড়িৎ শক্তির সৃষ্টি হচ্ছে। এই হচ্ছে তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ, আর এটা দেখলাম তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ। এটা একটা তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষের উদাহরণ। এখানে দেখলাম যে তড়িৎ বিশ্লেষ্যটার কনসেন্ট্রেশন একই আছে, শুধুমাত্র এই দুটো কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে।